আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবছর তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন। বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না, এই কারণে আমরা এই নমুনা প্রশ্নের সমাধানটা করে দিচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন থাকবে। আজকে আমরা দেখব 5 নম্বর পর্ব। এর আগে 4টা পর্বে আমরা প্রথম পর্বে নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় পর্বে দেখেছিলাম এক কথায় উত্তর দাও, এই প্রশ্নের উত্তরগুলো। তৃতীয় পর্বে আলোচনা করেছি আমরা রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। 10টা প্রশ্ন ছিল, প্রত্যেকটা 2 করে 10টায় 20 নম্বর। এগুলো সমাধান দেখেছি তৃতীয় পর্বে। গত পর্বে অর্থাৎ 4 নম্বর পর্বে আমরা দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নগুলোর সমাধান দেখেছি। 5টা থেকে যে কোনো 3টা উত্তর দিতে হবে। তো তোমরা যারা এই পর্বগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো, সেখানে তোমরা ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের আজকে আলোচনার বিষয় 5 নম্বর পর্বে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি এখানে 5টা প্রশ্নই রয়েছে, তো আমরা আসলে সমাধান করা শুরু করি। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে, নিচের কবিতাংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। ক নম্বর, উপরের কবিতাংশের সাথে তোমার জীবনের বা চারপাশের সম্পর্কের যে মিল পাওয়া যায় তা ব্যাখ্যা করো। এখানে থাকবে 4 নম্বর। আর খ নম্বরটা হচ্ছে, উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি, তোমার যৌক্তিক মত উপস্থাপন করো। এই 4 করে মোট 8 নম্বর। ঠিক আছে, তার আমরা সমাধানে যাই। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 16 নম্বর প্রশ্নের উত্তর। কয়ের উত্তর হচ্ছে, উপরের কবিতাংশটি পল্লীকবি জসিমউদ্দিনের আসমানি কবিতার অংশ। এই কবিতায় আসমানির করুণ অবস্থা পাঠক হৃদয়কে করে ভারাক্রান্ত। আসমানি কবিতার পরিবেশ, আসমানির চরিত্রটি আমার চারপাশের প্রতিনিধি। আমাদের আশেপাশে এমন অনেক আসমানি বসবাস করে যারা শত দুঃখ কষ্টে তাদের জীবন পার করে। আসমানির সাথে আমাদের জীবনের সম্পর্ক না থাকলেও আমার চারপাশের মানুষের সাথে তা সম্পর্কিত। আমার পাশের বাড়িতে থাকতো রওশন, যাদের ঘর ছিল নড়বড়ে। সামান্য ঝড় বৃষ্টি হলেই তারা আশ্রয় নিত অন্য ঘরে। বৃষ্টির পানিতে ঘর ছেয়ে যেত। এমন অনেক আসমানির প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। ঝড় বৃষ্টি হলেই তাদের চিন্তা ক্লিষ্ট মুখ আমাদের সামনে ভেসে ওঠে। জীবন তাদের কাছে সহজ নয়, নানা রকম প্রতিকূলতার মধ্য দিয়েই রওশন অর্থাৎ কবিতার আসমানিরা তাদের জীবন কাটায়। দরিদ্রতা যাদের মুখের সব হাসি কেড়ে নেয়। তারপর খ নম্বর প্রশ্নের উত্তর, উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে, নিম্নে আমার যৌক্তিক মতামত উপস্থাপন করা হলো। 1, কবিতা কোনো বিষয় বা ভাব অবলম্বন করে রচিত হয়। উপরের কবিতাটিতে আসমানি নামক একটি বিষয় বা চরিত্রের প্রতিফলন দেখা যায়। 2, কবিতার মূল বৈশিষ্ট্য ছন্দ, এর লাইন বা চরণের শেষে সাধারণত মিল শব্দ থাকে যা উপরের কবিতাংশে বিদ্যমান। 3, কবিতা তালে তালে পড়া যায়। 4, কবিতায় স্তবক থাকে। উপরের কবিতাংশটি একটি স্তবক, এটি একাধিক চরণের সমন্বয়ে গঠিত। 5, কবিতার পড়ার গতিকে লয় বলে। কবিতার লয় থাকে। উপরের কবিতাটি স্বরবৃত্ত ছন্দে রচিত, তাই এর লয় দ্রুত গতির। একটি কবিতার যে যে বৈশিষ্ট্য থাকে তা উপরের কবিতাংশে বিদ্যমান। যেহেতু এটি কবিতার সব বৈশিষ্ট্য অনুসরণ করে, তাই এটি একটি কবিতা। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন, নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর লেখো। মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন। সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখেছিলেন তিনি। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। যেখানে রোগ, দুঃখ, দারিদ্র্য, অসহায়তা, প্রাকৃতিক দুর্যোগ, সেখানেই মাদার তেরেসা তার সেবার হাত বাড়িয়ে দিয়েছেন। তাই সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। ক নম্বর প্রশ্ন, অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া সাখাওয়াত হোসেন রচনার রোকেয়া যে দিক থেকে সমান্তরাল তা ব্যাখ্যা করো। এখানে থাকবে 4 নম্বর। আর খ নম্বর হচ্ছে, অনুচ্ছেদের মাদার তেরেসা ও রোকেয়া দুজনেই ভিন্ন ভিন্ন অনন্য মানুষ, মন্তব্যটি বিশ্লেষণ করো। এই দুটো প্রশ্নের সমাধান এখন আমরা দেখব। 17 নম্বর প্রশ্নের উত্তর, প্রথমে দেব কয়ের উত্তর। অনুচ্ছেদে মাদার তেরেসা ও রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় রোকেয়া যে দিক থেকে সমান্তরাল তা হলো দুস্থ ও অসহায় মানুষদের সাহায্য ও সেবার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা, যা মানব প্রেমের সাথে সমান্তরাল মনোভাব প্রকাশ করে। রোকেয়া সাখাওয়াত হোসেন রচনায় রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম, শিক্ষাজীবন, কর্মজীবন, সামাজিক আন্দোলন ও মৃত্যু নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত।
রোকেয়া সাখাওয়াত হোসেনের নারী শিক্ষার ব্যাপারে চেষ্টা ও আগ্রহ ছিল। তিনি নারী শিক্ষা ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার অসীম প্রয়াস দেখিয়েছিলেন। তৎকালীন মুসলিম সমাজে শিক্ষার ব্যাপক প্রচলন ছিল না। তখন মেয়েদের অবস্থা ছিল খুবই শোচনীয়। পর্দা প্রথায় কঠোর অবরোধের মধ্যে মেয়েদের শিক্ষা লাভের কোনো সুযোগ ছিল না। নারী শিক্ষায় অগ্রদূত হিসেবে সমগ্র বাঙালি সমাজে তিনি শ্রদ্ধেয় ও স্মরণীয় হয়ে রয়েছেন। এই অনুচ্ছেদটির মধ্যে মাদার তেরেসার মূল উদ্দেশ্য ছিল মানুষের জীবন শান্তিময় করে তোলা। যে জায়গায় রোগ, দুঃখ, দারিদ্র্য, অসহায়ত্ব, প্রাকৃতিক দুর্যোগ, সেখানেই মাদার তেরেসা তার হাত বাড়িয়ে দেন। অসহায় ও দুস্থ মানুষদের সাহায্য ও সেবার মাধ্যমে স্বাবলম্বী করে তোলেন। অর্থাৎ রোকেয়া ও সাখাওয়াত হোসেন এবং মাদার তেরেসার জীবনের মূল উদ্দেশ্য ছিল অসহায় মানুষদের সঠিক পথ ও নির্দেশনার মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। খ নম্বর প্রশ্নের উত্তর দেখো। মাদার তেরেসা ও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এই দুজন ব্যক্তিত্বকে একসাথে আলোচনা করা হলেও তাদের ব্যক্তিত্ব ও কাজের ক্ষেত্রে বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। যদিও উভয়ই মানব সেবায় অসামান্য অবদান রেখেছেন, তাদের কাজের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য ভিন্ন ভিন্ন। তাদের ভিন্নতাগুলো লক্ষ্য করা যায় কাজের ক্ষেত্রে এবং কাজের পদ্ধতিতে। মাদার তেরেসা দারিদ্র্য, অসুখ বিসুখ ও দুঃখী মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তার কাজ ছিল বিশ্বব্যাপী, ধর্ম ও জাতির ভেদ ছিল না। তিনি মূলত মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করেছিলেন। তিনি মুসলিম সমাজে নারীদের উন্নতি এবং তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন। তিনি শিক্ষা, সাহিত্য, সমাজ সংস্কারের মাধ্যমে নারীদের সচেতন করে তুলতে চেয়েছিলেন। তিনি নারীদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছিলেন। মাদার তেরেসা ও রোকেয়া সাখাওয়াত হোসেন দুজনই তাদের যুগের মহান নারী। তারা তাদের জীবন মানব সেবায় উৎসর্গ করেছিলেন, কিন্তু তাদের কাজের ক্ষেত্র, কাজের পদ্ধতি ছিল ভিন্ন। পরবর্তী প্রশ্ন 18 নম্বর। নিচের অনুচ্ছেদটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর লেখো। আমরা আজকে দুইটা প্রশ্নের সমাধান করলাম, 16 এবং 17। আরও যে তিনটা প্রশ্ন বাকি আছে 18, 19 এবং 20 নাম্বার, এগুলো আমরা পরের পর্ব অর্থাৎ 6 নাম্বার পর্বে সমাধান করে দিব। তো 18 নাম্বারটা এই অনুচ্ছেদটা পড়ে তার আলোকে আমরা দুইটা প্রশ্নের সমাধান করব, যে আমাদের লোকশিল্প প্রবন্ধের সাথে অনুচ্ছেদের যে মিল বা অমিল রয়েছে তা ব্যাখ্যা করো। তারপর অনুচ্ছেদে প্রবন্ধের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কিনা তোমার যৌক্তিক মতামত দাও। তারপর আগামী পর্বে আমরা 19 নাম্বারটা সমাধান করব। একটা কবিতাংশ আছে, কবিতাংশ পড়ে এই কবিতাংশে বাঁচতে দাও কবির যে আহ্বান উপস্থিত তা ব্যাখ্যা করব, এবং কবিতাংশের মূল ভাব ও বাঁচতে দাও কবিতার মূল ভাব সমার্থক বলা যায় কিনা সেটা আমরা উপস্থাপন করব। আর সর্বশেষ যে প্রশ্নটা রয়েছে 20 নাম্বার। মনে করো তোমার বিদ্যালয় সম্পর্কে একটি লেখা প্রস্তুতির জন্য সহপাঠীরা ছকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করলো। এই ছকে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটি লেখা প্রস্তুত করবে, আর তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দেবে। এই তিনটা প্রশ্নের সমাধান আমরা আগামী ক্লাসে করে দিব। খুব শীঘ্রই তোমরা ভিডিওটা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করেছি ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে। আমরা ইতিমধ্যেই 15টা এমসিকিউ প্রশ্ন, 10টা এক কথায় প্রশ্নের উত্তর, 10টা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তারপর 5টা রচনামূলক প্রশ্নের উত্তর দৃশ্যপটবিহীন, এবং আজকের এই ভিডিওতে আমরা 2টা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের শুধু 3টা রচনামূলক প্রশ্ন বাকি রয়েছে দৃশ্যপট নির্ভর। আমরা আগামী পর্বে এগুলো সমাধান করে দিব। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।